নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা সচিব। রাতের অন্ধকারের মেয়াদটা সবটা শেষ হয়নি। বাইরের দরজায় সজোরে কড়া নড়ে উঠল। এত ভোরে ঝি আসে না। অসময়ে আচমকা কে এরকম অভব্যের মতো। বিরক্ত চিত্তে ঘুম চোখে এসে দোর খুলে দিয়েই থ হয়ে গেল বিভূতি। বন্ধুর ভাগ্নে ডাকতে এসেছে, শ্মশানে যেতে হবে। সুখেন্দুর দাদা হঠাৎ হার্টফেল করেছেন রাত্রে। বিভূতির মনে হলো স্বপ্ন দেখছে। কাল রাত্রি 10টা পর্যন্ত সুখেন্দুর বাড়ি বসে তাস খেলে এসেছে সে। তখন দেখেছে দাদাকে পরিপাটি কোঁচানো ধুতি আর আদ্যির পাঞ্জাবি পরে কোথা থেকে যেন নেমন্তন্ন খেয়ে ফিরলেন। রাত 12টায় সে মানুষ ফর্সা? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াতে বলে ছেলেটাকে। চোখে মুখে জল দিয়ে আর চায়ের বদলে ঠান্ডা জল 1 গ্লাস খেয়ে স্ত্রীকে খবরটা জানিয়ে বেরিয়ে পড়ল বিভূতি। সুখেন্দু আর প্রাণের বন্ধু। যেতে যেতে বকবক করছে নিতাই, নেমন্তন্ন খেয়ে তো আজকাল পেট ভরে না মানুষে। বাড়ি এসে বললেন 2খানা রুটি দিতে। খেলেনও দিব্যি। খান 2-3 রুটি, পটল ভাজা, 1 বাটি দুধ। তখন কিছু না, শুয়ে পড়ে তারপর বুঝি জল চেয়েছেন বড় মামির কাছে। কাঁচের গ্লাসে করে জল দিলেন বড় মামি। জল খেতে গিয়ে শরীর কেমন করছে। সকলকে ডাকতে বলেছেন। ব্যাস, আধ ঘন্টার মধ্যে সব ফিনিশ। শুনতে শুনতে মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে বিভূতির। বিশ্রী লাগছে নিতাইয়ের বকবকানি। ঘুম ভেঙেই তাড়াতাড়ি পা চালিয়ে আসছে বলে, নাকি জীবনের নশ্বরতার দিকটা ছোকরা বড় বেশি স্পষ্ট করে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে? বিশ্রী লাগছে, অথচ বারণ করাও যায় না। মুখের বিরাম নেই ছোকরার। আকাট্য মুখ্য বলেই বোধহয়, নইলে এত কথা কয়। একটা লোক কাল ছিল, আজ নেই, এইটাই তো যথেষ্ট খবর, একমাত্র খবর। সে লোকটা নেই হয়ে যাবার আগে পটল ভাজা দিয়ে রুটি খেয়েছিলেন কি কাঁচের গ্লাসে জল খেয়েছিল, এটাই কি একটা জানবার মতো তথ্য? কাল রাত্রে বিভূতি নিজেই তো খেয়েছে রুটির সঙ্গে পটল ভাজা। এই তো এইমাত্র কাঁচের গ্লাসে জল খেয়ে এলো। সাধারণ তুচ্ছ ঘটনাগুলো এত ফেনিয়ে বলবার কি দরকার নিতাইয়ের? মানুষের বুকের ছমছমানি বাড়াবার জন্যে? আরও একবার মনে হয় বিভূতির, ছেলেটা এক্কেবারে মুখ্যু গেঁয়ো, নইলে এইভাবে ঘরের কথা বলে? ইদানিং তো ছোট মামাতে বড় মামাতে মোটে বনাবনি ছিল না। ইনি যান পূবে তো উনি দক্ষিণে। নেহাত নাকি দিদিমা বুড়ি এখনো বেঁচে, তাই ভেন্ন হাঁড়ি হয়নি, নইলে এত দিনে উঠোনে পাঁচিল পড়ত। কিন্তু আশ্চর্যের কথা, বিভূতি মামা কালকে ওই দুর্ঘটনার পর ছোট মামা যেন একেবারে পাগল, সামলে রাখা যায় না। যতই হোক বাবা, সহোদর ভাই, রক্তের টান যাবে কোথায়? সে যে পড়েছিলাম, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চ বান্ধবা, সেইটা বোধহয় মনে পড়েছে ছোট মামার, তাই আফসোসের সীমা নেই। আহ, কি বিটকেল ডেপো ছেলেটা! না, আজকেই যেন ডেপোমিটা বড্ড বেড়েছে। কই, এতদিন সুখেন্দুর বাড়ি যায় আসে বিভূতি, এত কথা কয়বার সাহস তো হয় না ওর। অবশ্য বিচারে একটু ভুল করে বিভূতি। আকস্মিক এই দুর্ঘটনাটা ওকেও তো কম বিচলিত করেনি, এটা তারই প্রতিক্রিয়া। কিন্তু বিভূতির মনে হচ্ছে পথটাই বা ফুরোচ্ছে না কেন? তাহলেই তো নিতাইয়ের কথা ফুরোয়। প্রায় রোজই তো সুখেন্দুর বাড়ি সে যায় তাস খেলতে। কই, কোনোদিন তো মনে হয় না তার বাড়ির দূরত্বটা এত বেশি। নিতাই বলেই চলে, এই তো বাবা, এই তো জীবন। মুনি ঋষিরা সাধে বলে গেছে, পদ্মপত্রে জল। আমার কি মনে হয় জানেন বিভূতি মামা, ওই যে রবারের বেলুনগুলো, ওগুলো যেন মানুষের জীবনের মতো। এত রংচং, এত বাহার, আকাশে উড়ছে, যত ইচ্ছে ফুলছে, কাঁপছে।
একটি ছিদ্দির হলো, ব্যাস। আহ, এ হতভাগা ছেলেটা কি রাস্তার মাঝখানে এখন জীবন দর্শন আলোচনা করতে চায়? কি মুশকিলেই পড়া গেছে। বাধ্য হয়ে এবার বলতে হয় বিভূতিকে, পা চালিয়ে চলো নিতাই, দেরি হয়ে যাচ্ছে। একটু সমঝে চুপ করে যায় ছোকরা। মৃত্যুকে তো কতবারই দেখল বিভূতি, কিন্তু এমনভাবে কবে দেখেছে? কবে এমন গম্ভীরভাবে সচেতন হয়ে উঠেছে জীবনের ক্ষণ ভঙ্গুরতা সম্বন্ধে? কবে এত স্পষ্ট করে অনুভব করেছে জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান মাত্র একটি রুদ্ধদ্বার কপাটের? যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে সেই অর্গলহীন কপাটখানা। কালকের সেই নিমন্ত্রণ ফেরত আদ্যির পাঞ্জাবিটাই বোধহয় আবার চড়িয়ে দেওয়া হয়েছে শুভেন্দুবাবুর গায়ে। পরিয়ে দেওয়া হয়েছে চুনোট করা ধুতি, গিলে কোঁচানো উড়ুনি। বেজায় নাকি বাবু ছিলেন ভদ্রলোক, তাই শেষ সজ্জায় এমন সমারোহ। সুখেন্দুর মা গলা ফাটিয়ে চিৎকার করছেন, ও বাবা, তুই কি মালা চন্দন পরে বর্ষে যে বিয়ে করতে যাচ্ছিস? তোর মুখে যে মরণের কোনো চিহ্ন নেই বাবা। লোকে কেন তবে মিছে করে এমন সব্বনেশে কথা বলছে? ও বাবা, তুই যে হাসি মুখে ঘুমোচ্ছিস বাবা। একটানা সুরে বারে বারে একই কথা বলে যাচ্ছে বুড়ি, গ্রামাফোনের ভাঙা রেকর্ডের মতো। বিভূতিও অবাক হয়ে দেখে, সত্যিই তো, কে বলবে মৃত্যু হয়েছে শুভেন্দুবাবুর? পরিষ্কার ধপধপে কপাল, টিকালো নাকের নিচে শৌখিন করে ছাঁটা গোঁফ, প্রশান্ত প্রসন্ন মুখ। এত ভালো দেখতে ছিলেন ভদ্রলোক? কই, কোনোদিন তো খেয়াল করেনি বিভূতি। সুখেন্দুর মুখে ক্রমাগত দাদার বিরুদ্ধে টিটকিরি শুনে বিভূতির মনেও অকারণ কেমন একটা তাচ্ছিল্য ও বিরুদ্ধ ভাবের সৃষ্টি হয়েছিল ভদ্রলোকের উপর। ভালো করে তাকিয়েও দেখেননি কোনোদিন। দেখতে দেখতে হঠাৎ কি যে হয়, সমস্ত শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। এত লোকজন, চিৎকার কান্না, সব ঝাপসা হয়ে আসে। মনে হয় পায়ের তলায় যেন কোনো কঠিন জিনিস নেই তার। এ কার মুখ? সুখেন্দুর দাদা শুভেন্দুবাবুর? না তো, এ মুখ যে বিভূতির দাদার। আলাভোলা সাজ, মোটা মোটা গোঁফ আর দাঁড়ি বহুল মুখওয়ালা ভূপতিবাবুর সঙ্গে শুভেন্দুর কোনো সাদৃশ্যই খুঁজে পাবার কথা নয়। তবু যেন বুদ্ধিবৃত্তি সব গুলিয়ে একাকার হয়ে যায় বিভূতির। পা থেকে মাথা অবধি ক্রমাগত বিদ্যুৎ চমকের মতো চমক লাগে। অকারণে বারবার সেই কাল্পনিক সাদৃশ্যটাই চোখে পড়তে থাকে। সুখেন্দুর বাড়ির দালানের সঙ্গে নিজের বাড়ির দালানটার পার্থক্য ঘুঁচে যায় কেন? বিভূতির দাদার মুখটাও এমনই প্রশান্ত আর প্রসন্ন বলে। কিন্তু কবে দেখেছে সে? কতদিন আগে? দাদার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছে? এই দৃশ্যটা তো কই কিছুতেই মনে পড়ছে না বিভূতির। বক্রোক্তি আর বঙ্কিম কটাক্ষ, এই দিয়েই তো কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘকাল ধরে। ছেলেবেলায় দেখা মুখটাই কি তাহলে বারবার এসে ছায়া ফেলছে শুভেন্দুবাবুর ফর্সা ধপধপে মুখের ওপর? জোর করে চোখটা সরিয়ে নিলে বিভূতি। অকারণ আতঙ্কে প্রশ্রয় পায় না সে, কিছুতেই না। তার চেয়ে সুখেন্দুকে সান্ত্বনা দেওয়া যাক। সুখেন্দুর চেহারা দেখেও চমকাতে হলো। এক রাত্রের মধ্যে এ কি অদ্ভুত চেহারা হয়েছে সুখেন্দুর। চোখ দুটো মাতালের মতো লাল টকটকে, ফুলো ফুলো, কালিমারা মুখ, পাগলের মতো এলোমেলো চুল। কাল রাত্রেও তাসের আড্ডায় কে একজন বলছিল, তোমার কেন বয়স বাড়ছে না হে সুখেন্দু? পাকা হুত্তুকি টুত্তুকি খেয়েছো নাকি বলো তো? আজ বুড়ো দেখাচ্ছে সুখেন্দুকে। বিভূতি গিয়ে সুখেন্দুর কাছে বসে। ছেঁদো কথা ছাড়া এক্ষেত্রে আর কোনো কথাই জোগায় না মানুষের। বিভূতিও সেই ছেঁদো কথাই বলে। কি করবে ভাই, মানুষ তো চিরদিনের নয়, যার যেদিন নিয়তি শেষ হবে। সহসা ছেলে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে ওঠে সুখেন্দু। বিভূতির হাতটা সজোরে চেপে ধরে বলে,
দাদা ছাড়া আমার যার কেউ নেই বিভূতি। আচ্ছা, বিভূতিরই বা কে আছে দাদা ভিন্ন? তবু তো মা রয়েছে সুখেন্দুর। কিন্তু শোকের সময় মার কথা ভুলে গিয়ে ওই কথাই বারবার বলতে থাকে সুখেন্দু। মাথার উপর থেকে আমার ছাতা গেল বিভূতি, পর্বতের আড়াল চলে গেল আমার। ছেলেবেলায় বাবা গেছেন, দাদা নিজে না খেয়ে আমায় খাইয়েছে। দাদা ভিন্ন আমার কেউ ছিল না রে ভাই, ছিল না। মেয়ে মানুষের মতো বিনিয়ে বিনিয়ে কাঁদছে সুখেন্দু। এখন আর মনে পড়ছে না এই বিভূতির কাছেই হাজার দিন ও দাদার সংকীর্ণতা আর স্বার্থপরতার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিয়ে নিন্দে করে এসেছে। সে কথা বিভূতির এখন তেমন স্পষ্ট মনে পড়ছে না, ঘুরে ফিরে কেবলই মনে পড়ছে তারই বা আর আছে কে? সুখেন্দুর তো তবু মা আছেন। কিন্তু আর তো বসে বসে বিলাপ করবার সময় নেই। বহিরাগত আত্মীয়রা বন্ধুরা তাগাদা দিয়ে ওঠায় সবাইকে। নির্বিকার কঠিন মুখে প্রত্যেককে আপন আপন কর্তব্য করে যায়। মনুষ্য জীবনের সবচেয়ে কঠোর, সবচেয়ে রূঢ় কুৎসিত কর্তব্য, কর্তব্যের অভিশাপ। বড় আকস্মিক মারা গেল যে শুভেন্দু। ধাতস্থ হতে সময় লাগছে। তা নয়তো হিন্দু শাস্ত্রে শবদেহ বাসি করবার আইন নেই, আর বেশি বেআইনি করা চলে না। শাস্ত্রের আইনে বাঁধা মানুষ যে যত সংস্কার মুক্তই হোক, আগুন না ছুঁয়ে আর নিমপাতা দাঁতে না কেটে নিজ নিজ বাড়ি ফিরুক দেখিনি কেউ। যথারীতি কর্তব্য সেরে ফিরতে হলো বেলা 2:30 বাজল। ভিজে কাপড়ে ফিরতে হয়েছে। আজকের বাজারে শ্মশান বন্ধুদের জন্যে ঘাটে ধোপদস্ত ধুতির বোঝা পাঠাবার ক্ষমতা কোনো গৃহস্থেরই নেই। সে আশা কেউ করেও না। রিকশা চড়ে বাড়ি ফিরল বিভূতি। আর হাঁটবার ক্ষমতা ছিল না বলেও নয়, বর্ষার দিনে ভিজে ধুতিটা যেমন কামড় দিয়ে দিয়ে মনে পড়িয়ে দিচ্ছিল জীবনের ক্ষণভঙ্গুরতার কথা। ফিরে দেখল বাইরের ঘরে বসে দাদার ছেলে নন্তু বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছে। কেন নন্তু বাড়ি বসে কেন? কলেজ যায়নি? ও, আজ রবিবার না? হঠাৎ যেন সুখেন্দুর দাদার একটা অদ্ভুত সদ্বিবেচনার পরিচয় পেয়ে সকাল থেকে খিঁচড়োনো মনটা একটু ভালো হয়ে যায় বিভূতির। যাক, অফিসটা কামাই হয়নি তাহলে। বাড়ির ভেতরটা চারিদিক নিঝুম, আকাশটা মেঘলা, বাতাসটা জ্বলো। কিছুক্ষণ আগে বোধহয় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। উঠোনটা ভিজে ভিজে, কেমন যেন নিরানন্দ ভাব। সুখেন্দুর বাড়ির হাওয়া এ বাড়িতে এসে লেগেছে নাকি, না বিভূতির নিজের মানসিক অবস্থারই ছায়া? একখানা শুকনো কাপড়ের জন্যে তাড়াতাড়ি উপরে উঠে আসতে গিয়ে ভিজে কাপড়েই থমকে দাঁড়িয়ে পড়ল বিভূতি। এ কি? নিচের দালানে পড়ে অঘোরে ঘুমোচ্ছেন স্নেহলতা, বিভূতির বৌদি। মুখের ভাবটা কেমন যেন ক্লান্ত, করুণ। হস্তচ্যুত হাত পাকাখানা সাক্ষ্য দিচ্ছে ক্লান্তির অবসন্নতার। বৌদি উচ্চারণ করেই নিজের কানে কেমন অদ্ভুত লাগলো বিভূতির। বৌদি বলে কত কাল ডেকে কথা কয়নি সে, তাই এমন অশ্রুতপূর্ব ঠেকল। কই, দেওর ভাজের মধ্যে কেউ কাউকে ডেকে কথা বলা মনেই পড়ে না তো। এখানে ঘুমোচ্ছ যে? ধর্মর করে উঠে বসলেন স্নেহলতা। দেখলেন প্রশ্নকর্তা বিভূতি। স্নেহলতার মুখের দিকে ভালো করে চাইলে ধরা পড়ত সে মুখ কৃতার্থের। ঠাকুরপো, এসেছ? সারা হলো সব? হলো। কি কাণ্ডই যে হয়ে গেল সে দেখলে আর? বিভূতির কণ্ঠে এমন অন্তরঙ্গতার সুর এখনো আছে। কৃতার্থের মতোই ব্যস্ত হয়ে ওঠেন স্নেহলতা। সব শুনবো ভাই, কিন্তু তুমি কি গঙ্গা থেকে এতটা পথ ভিজে কাপড় এলে? সর্বনাশ, এই বাদলার দিনে! তাড়াতাড়ি সিঁড়ির কাছ থেকে বরাবর উঠে ডাক দেন, ছোট বউ, ও ছোট বউ, শিগগির একখানা ধুতি নিয়ে নেমে আয়, ঠাকুরপো ফিরেছে।
অনেকদিন পর ছোট বউকে তুই বললেন স্নেহলতা। থাক থাক, আমিই যাই। স্নেহলতা থামান। না ভাই, ও কাপড়ে ছেলেপুলের ঘরে ঢুকতে নেই। বানি, ও বানি, চট করে তোর কাকার একখানা ধুতি নিয়ে আয় দিকে নি। ব্যাপারটা বুঝে বানি তার পক্ষে যতটা শিগগির একখানা ধুতি সংগ্রহ করে নিয়ে আসে। উৎকণ্ঠিত স্নেহলতা মাথা ভিজে আছে কিনা বিভূতির বারবার প্রশ্ন করেন, যেমন করতেন অনেক দিন আগে। বিভূতি যখন খেলার মাঠ থেকে ভিজে কাদা মেখে বাড়ি আসতো, যখন বিভূতি সেই কাদা মাখা অবস্থাতেই হামাটানা বাণীটাকে টপ করে তুলে নিয়ে বলের মতোই লোফালোফি শুরু করত, এতক্ষণে চোখে পড়ে বিভূতির দালানের একপাশে লোহার ঢাকা চাপানো কার যেন ভাত বাড়া রয়েছে। হ্যাঁ, ভাতই তো। আসনা জলের গ্লাসটা নিশ্চিত সাক্ষ্য দিচ্ছে কাছের গোড়ায় বসে। দাদা এখনো খাননি নাকি? বিভূতির আশ্চর্য প্রশ্নে বিগলিত স্নেহলতা তাড়াতাড়ি যে এক গাড়ি কথা বলে যান তার তাৎপর্য এই, মেয়ের বিয়ের সম্বন্ধ করতে বেহালা না বালি কোথায় যেন যেতে হয়েছে ভূপতিকে। সেই 10টার সময় বেরিয়েছেন, এখনো ফেরার নাম নেই। একেই শরীরটা তেমন ভালো যাচ্ছে না কদিন, তার উপর শুভেন্দুবাবুর খবরটা শুনে মনটা খুব খারাপ ছিল, কেন যে এত দেরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। বিভূতি অনুযোগ করে, শরীর ভালো ছিল না তো যেতে নিষেধ করেননি কেন? স্নেহলতা তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করেন অকপটে। তিনি একরকম জোর করে পাঠিয়েছেন। রবিবার ছাড়া তো আর সময় হয় না। মেয়ের বিয়ে যে বড় দুর্দান্ত জিনিস। বিভূতি দাদার স্বাস্থ্য সম্পর্কে ঘোরতর উদ্বেগ প্রকাশ করে। ততঃপর বিভূতির খাওয়ার কথা ওঠে। স্নেহলতা বাণীকে পাঠাতে চান খুড়ির ঘুম ভাঙাতে, কারণ বিভূতির ভাত স্নেহলতার হাঁড়িতে নেই। মা মারা গেছেন, তাই ভেন্ন হাঁড়ি হতে বাধা হয়নি। বিভূতি কিন্তু অবেলায় ভাত খেতে চায় না, বলে বরং একটু চা পেলে মন্দ হতো না। ও মা, তার আবার যদি কি আছে? এই বানি, শিগগির স্টোভটা ধরিয়ে জল চড়া দেখিনি একটু। বিভূতি ঈষৎ অস্বস্তি প্রকাশ করে। থাক থাক, ওকে আর এখন কষ্ট দেওয়া কেন, আমি যাচ্ছি ওপরে। স্নেহলতা কান দেন না সে আপত্তিতে। বুড়ো ধাঁড়ি মেয়ের এক পেয়ালা চা করতে আবার কষ্ট কি রে? শ্বশুর ঘরে যেতে হবে না আজ বাদে কাল? যেন রোজই বিভূতি এদিকে চা খায়, যেন বড় মাছটা কিনে খবরের কাগজ জড়িয়ে একেবারে বউয়ের রান্নাঘরে ঢুকিয়ে দেয় না বিভূতি, যেন বিভূতির বউ রান্নাঘরের দোর ভিজিয়ে কাটে না সে মাছ। চা খেতে খেতে বউয়ের সঙ্গে নয়, বৌদির সঙ্গে গল্প করে বিভূতি সুখেন্দুর বাড়ির শোচনীয় অবস্থার কথা, সুখেন্দুর মার বুড়ো বয়সের দুর্গতির কথা। ওদিকে ঘুম থেকে উঠে ঘড়িতে 3:30 বেজে গেছে দেখে মাথা ঘুরে যায় ছোট বউয়ের। অভুক্ত স্বামীর কথা ভেবে ধরফরিয়ে ওঠে মনটা। কি করবে? চাকরটাকে পাঠাবে নাকি সুখেন্দুর বাড়ি? নিচে নামতে গিয়ে থমকে গেল। গলা পাওয়া যাচ্ছে না বিভূতির। বাবু এসেছেন তাহলে? আধ ঘন্টা পরে বাড়ি ফিরে এত গল্পর ধুম কার সঙ্গে? ও বাড়িতে বাক্যালাপ বলতে তো বানি নেহাত কাকা কাকা করে, গায়ে পড়ে আদর করায় বলে, কিন্তু এইটাই কি বাণীর সঙ্গে গল্প করবার পক্ষে প্রকৃষ্ট সময়? মাধুরী যখন ছটপট করছে স্বামীর আশার আশায়। কিন্তু একা বাণী কি? না তো, এহেন দোদুল্যমান হৃদয়ে উঁকি মেরে না দেখে তো আর থাকা যায় না সত্যি। ওকে কেউ দেখতে পায় না অবশ্যই, ওই দেখে। স্নেহলতার সামনে বসে চা খাচ্ছে বিভূতি আর বলছে, তোমার কিন্তু একদিন সুখেন্দুর মা বৌদির সঙ্গে দেখা করতে যাওয়া উচিত বৌদি, সেবারে অত আলাপ হলো। ও তাই নাকি? বিভূতির বন্ধুর বাড়ির শোক প্রকাশের কর্তব্য পালন করতে যাওয়া বিভূতির স্ত্রীর উচিত নয়, উচিত বৌদির? হঠাৎ ভালোবাসা উথলে উঠল যে একেবারে। নিচে না নেমে ঘরে ফিরে যায় মাধুরী, আর যথেষ্ট বাদলা হাওয়া সত্ত্বেও পাখার নিয়ামক যন্ত্রটাকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে দুম করে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু শুয়ে কতক্ষণ থাকা সম্ভব? ধৈর্যের একটা তো মাত্রা আছে।
যথা সর্বস্ব চুরি যাচ্ছে দেখে কে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারে চোরের ওপর রাগ করে? ও ভাসুর ঠাকুর এসে জমিয়ে বসেছে, তা ভালো। সিঁড়ির মাঝখানেই তাহলে স্থিতি হতে হয়। যে যাই বলুক মাধুরীকে, ভাসুরের সামনে বেরিয়ে কথা বলেছে সে। বলুক দেখি কেউ। তবে হাঁড়ি আলাদা, বাড়ি তো আর আলাদা নয়। গলা সামলে কে কত থাকতে পারে। আগে আগে বড়গিন্নি যে খুব শাসাতেন, ভাসুরের উপস্থিতি সম্বন্ধে সচেতন করিয়ে দিয়ে গলা খাটো করবার উপদেশ দিতেন। একদিন এমন একটা বচন ঝেড়েছে মাধুরী, একেবারে টিট হয়ে গেছেন। সত্যিই তো, বাড়িতে যদি 2 ঘর ভাড়াটে থাকতো, ওদের ওপর সমীহ দেখাতে গলা খাটো করে চলতো নাকি স্নেহলতা? তবে মাধুরী বা তা করতে যাবে কেন? হাঁড়ি যখন আলাদা, তখন আলাদা 2 ঘর ভাড়াটের সঙ্গে প্রভেদ কি? তবু যে ঘোমটা দেয় মাধুরী, সে মাধুরী বলেই। ভারী ভারী গম্ভীর গলায় আওয়াজ আসছে। পাগল হয়েছিস বিভূতি? ওখানে চেষ্টা দেখব কি? পাত্রটি এমন উৎকৃষ্ট, খাঁইটিও তো তেমনই অনাথ সৃষ্টি। বলে কিনা 3,000 টাকা নগদ আমায় কাটলে বেরোবে। দাদার চাইতে অনেক হালকা পাতলা স্বর বিভূতির। তার টাকা না খরচ করে আর ভালো বিয়ে কোথায় হচ্ছে? বরং পাত্রটি যদি মোটা কিছু টাকা হাতে পেয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, তা তোমারই লাভ। ভারী গলার হাসিটাও ভারী। লাভ তো বুঝলাম, কিন্তু আসে কোথা থেকে? সে যা হয় করে হয়ে যাবে এখন। এমন ব্যস্ত শোনায় বিভূতির গলা, যেন লগ্নভ্রষ্ট হতে বসেছে বাণীর বিয়ে, তাই তাগাদা দিচ্ছে তার কাকা। রানী তো তোমার একার নয়। টাকার অভাবে এমন ভালো পাত্রটি হাতছাড়া হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। না না, তুমি মোটেই অমন গা ঢিলে দিও না দাদা। আমি বলছি, টাকার জন্য আটকাবে না। তা তোমার তো মেয়েটি ডাগর ডোগর হয়ে উঠেছে। স্নেহলতার সকৌতুক কণ্ঠ ঝকৃত হয়ে ওঠে। এই তো আজ মায়ের হাঁড়ি কুড়ি টানাটানি শুরু করে দিয়েছিল। তোমরাও তো একটি জামাই খুঁজলে ভালো করতে। জমানো টাকা খয়রাত করে বসলে মেয়ের উপায়। তা ওটাকেও না হয় সেদিন শিলে দাঁড় করিয়ে দেওয়া যাবে, এক খরচে হয়ে যাবে। বিভূতির ধাতেও তা হলো। পরিহাস রহস্যের স্থান আছে? গোমরা মুখের চাষ কেবল মাধুরীর কাছে বটে। আবার ভারী গলা। কিন্তু এটাও তো ন্যায্য হয় না বিভু, সকলের সব ঘুঁচিয়ে একটা মেয়ের বিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, সে আমরা বুঝবো। কি বলো বৌদি? টাকা গেলে আবার হবে, কিন্তু যাতে একটা বিয়ে হয়ে গেলে তো আর ফিরবে না। না, ধৈর্যের ওপর এত অত্যাচার সহ্য করা যায় না। নিরুপায় হয়েই মাধুরী উঠে ঘরে গিয়ে 3 বছরের ঘুমন্ত মেয়েটাকে এক হ্যাঁচকায় টেনে তুলে মেজেই বসিয়ে দিয়ে কসকস করে কান দুটো মলে দেয় তার। আকস্মিক এহেন অত্যাচারে সে যা প্রতিশোধ নেবার নেয়। ছুটে আসে বিভূতি, আসে বাণী, আসেন স্নেহলতা, শুধু ভূপতিই নিরুপায়। সেই মাত্র আসনে বসে পড়েছেন তিনি। কিন্তু হঠাৎ মেয়েটার কি হলো? ঘুমোচ্ছিল না? ঘুমন্ত পড়ে গেল খাট থেকে? অনেকগুলো প্রশ্ন উচ্চারিত হয়। প্রশ্নের উত্তরে মাধুরী মুখ বাঁকিয়ে নিরীহ কটি প্রশ্নই করে। চোখের মাথা কি খেয়ে বসে আছে মাধুরী? যে চোখের সামনে খাট থেকে মেয়ে পড়ে যাবে? হ্যাঁ, কেন? মেয়ে কি কোনো সময় কাঁদে না? হঠাৎ কি ভাগ্যে ফিরল তার যে 3 বাড়ির লোক ছুটে এসেছে দরদ দেখাতে? 3 বাড়ির লোক 3 ঠাঁই হয়। বাণী চলে যায় নিজের পড়ার ঘরে। স্নেহলতা স্বামীর আহারস্থলে। বিভূতি বসে থাকে, এসেই যেখানে বসে পড়েছিল। অপরাধ বোধের ভাবে মুখ দিয়ে তার বাক্যি সরে না। এতক্ষণে খেয়াল হয় পাগলের মতো কি আবোল তাবোল বকে এসেছে কে জানে। ওই নেহাত কথার কথা, টুকুর সুযোগ নিয়ে না আবার বিভূতিকে ফ্যাসাদে ফেলেন ওরা। বলা যায় না, ওরা সব পারেন, পাকা ঝানু তো। অসময়ে ঘুম ভেঙে আর সারা দিন নানা রকম রপ্টানি করে বুদ্ধিটা কেমন ঘোলাই হয়ে গিয়েছিল সত্যি। তা নয়তো ওদের সঙ্গে অত মৌখিক ভদ্রতা করবারই বা কি দরকার ছিল? হাতের ঢিল আর মুখের কথা ছুঁড়লে তো নিরুপায়। এখন ভরসা মাধুরী। বুদ্ধি খাটিয়ে বার করুক কিভাবে গুছিয়ে কথা বলে ওদের মন থেকে ওই অসঙ্গত আশাটাকে দূর করা যায়।
জমানো টাকাগুলো বাণীর বিয়েতে খরচ করবে? সত্যি তো আর পাগল নয় বিভূতি। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সচিব গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।